বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থীরা, সবাই ভালো আছো নিশ্চয়ই? হ্যাঁ, আমিও ভালো আছি। প্রতিদিনের ন্যায় আমি আজও তোমাদের সামনে আরেকটি ক্লাস নিয়ে হাজির হয়েছি। তাহলে চলো আমরা ক্লাসটি শুরু করি। আমার আজকের ক্লাসে সবাইকে স্বাগতম। প্রথমে আমার পরিচিতিটা একটু দেখে নাও। আমি মোহাম্মদ আরাফাত রব্বানী জুয়েল, সহকারী শিক্ষক বিজ্ঞান, বাঘাইতলা আদর্শ উচ্চ বিদ্যালয়, হালুয়াঘাট, ময়মনসিংহ। পাঠ পরিচিতিটা দেখে নেওয়া যাক। শ্রেণী নবম, বিষয় জীববিজ্ঞান, অধ্যায় দ্বিতীয়। নিচের ছবিগুলো দেখো এবং চিন্তা করো। প্রিয় শিক্ষার্থীরা, স্ক্রিনে প্রদর্শিত ছবিগুলো সবাই খেয়াল করি। এখানে আমরা একজন ব্যক্তি দেখতে পাচ্ছি, পাশে আছে কয়েকটা ছবি, যেমন গোলাকৃতির কিছু একটা ছবি, তাই না? পাউরুটির মতো। আরেকটা মনে হয় তোমরা সবাই দেখেছো, কুশাকৃতি, তাই না? অর্থাৎ এখানে কুশের মতো দেখা যাচ্ছে। আমরা জানি জীবদেহ গঠিত হয় কোষ দিয়ে, তাই না? অনেকগুলো কোষ একত্রিত হয়ে একটা জীবদেহ গঠিত। তাহলে চিত্রে প্রদর্শিত ছবির মাধ্যমে আমরা কিছু কি অনুমান করতে পারছি? হ্যাঁ, আমার মনে হয় তোমরা অনুমান করতে পেরেছ। আমাদের আজকের ক্লাস বা আজকের পাঠ শিরোনাম কি হতে পারে? তাহলে একটু দেখে নিই আমরা। আমার মনে হয় ইতিমধ্যে তোমরা বুঝে ফেলেছো, তাই না? তাহলে আমার আজকের পাঠ কোষ। আজকের পাঠ হচ্ছে কোষ। তাহলে কোষ সম্পর্কে আমরা জানবো। তাহলে কোষ সম্পর্কে জানার আগে আমরা এই পাঠের শিখন ফলগুলো একটু দেখে নিই। এই পাঠ শিক্ষার্থীরা কোষ কাকে বলে তা বলতে পারবে, কোষের প্রকারভেদ লিখতে পারবে, উদ্ভিদের প্রধান প্রধান অঙ্গাণুর কাজ ব্যাখ্যা করতে পারবে। আমরা আবারও কয়েকটি ছবি প্রদর্শন করব। ছবিগুলো একটু দেখি। প্রথমে একটি বাড়ি দেখা যাচ্ছে, তাই না? সিমেন্ট, ইট, তারপরে একটি প্রাণী কোষ। তোমরা অথবা এটা দেখে থাকবে। এই ছবির মাধ্যমে আমরা কি বুঝতে পারছি একটু চিন্তা করি আমরা। অর্থাৎ ছবিটা দেখানো হয়েছে একটু মাথা খাটানোর জন্য, চিন্তা করার জন্য। আমরা যদি একটি বাড়ি তৈরি করতে যাই, কি কি লাগে আমাদের? ইট, বালি, সিমেন্ট, হ্যাঁ, ইত্যাদি, তাই না? অর্থাৎ একটি বড় কিছু তৈরি করতে হলে এর মধ্যে অনেক ছোট ছোট উপাদান প্রয়োজন। তাহলে অনেকগুলো ইট একসাথে গাঁথার পরে একটা বাড়ি তৈরি করা যায়। তার মানে ইটটা হচ্ছে একটা কোষের মতো, ছোট ছোট অনেকগুলো একত্রিত হয়ে একটা বড় কিছু তৈরি করে। তেমনি ভাবে এই কোষগুলো মানব দেহ তৈরি করে, উদ্ভিদ তৈরি করে, অর্থাৎ জীব গঠন করে। এই কোষগুলো একত্রিত হয়ে একটি টিস্যু তৈরি করে এবং জীবদেহ গঠন করে। তাহলে আমরা একটু সামনে আগাই। প্রশ্ন, কোষ কাকে বলে? কোষ কাকে বলে? এই ছবির আলোকে আমাদের প্রশ্ন আসতে পারে, কোষ কাকে বলে? তাহলে কোষের সংজ্ঞাটা আমরা একটু দেখে নিই সংক্ষেপে। জীবদেহের গঠন ও কাজের একককে কোষ বলা হয়। আমি আবার বলছি,
জীবদেহের গঠন ও কাজের একককে কোষ বলা হয়। অর্থাৎ জীবদেহটা কিভাবে গঠিত হয়েছে এবং এর ভিতরে যে জৈবনিক কার্যাবলী সম্পাদন হয়, হ্যাঁ, এগুলো কিভাবে সম্পাদন হচ্ছে, অর্থাৎ এই সবকিছুর মূলে রয়েছে কোষ। তাহলে এটা আমরা বুঝতে পারি যে জীবদের জৈবনিক এবং গাঠনিক কার্যাবলী সম্পাদনের জন্য যে একক তাই হচ্ছে কোষ। আবারও আরো কয়েকটা ছবি দেখি আমরা। এখানে এক ধরনের কোষ দেখতে পাচ্ছি, তাই না? কোষ কিন্তু বিভিন্ন ধরনের, উদ্ভিদ এবং প্রাণীর, হ্যাঁ, বৈচিত্র্যভেদে বিভিন্ন রকমের হতে পারে। এখানে আরেকটি কোষ দেখতে পাচ্ছি। ছবিতে আমরা 4 ধরনের কোষ দেখতে পাচ্ছি, তাই না? প্রথমে এক ধরনের কোষ, তারপরে আমাদের মনে হয় তোমরা হয়তো বা এগুলো দেখে থাকবে এর আগে। তাহলে ছবির আলোকে এই কোষগুলো কি কি কোষ বা কি ধরনের কোষ, এ ধরনের প্রশ্ন জাগতে পারে, তাই না? একটা কোষে দেখা যাচ্ছে মাঝখানে, হ্যাঁ, অঙ্গাণুগুলো অবস্থিত, আরেকটি কোষে বাহিরের দিকে অঙ্গাণুগুলো আছে। তাহলে এই কোষগুলোর বিভিন্ন আকার, আকৃতি এবং বৈচিত্র্য রয়েছে। তাহলে এই কোষগুলোর আকার, আকৃতি এবং বৈচিত্র্যের ভিত্তিতে আমরা কোষের প্রকারভেদ সম্পর্কে আলোচনা করতে পারি, তাই না? তাহলে প্রশ্ন থাকে কোষের প্রকারভেদ কি, বা প্রকারভেদগুলো খাতায় লিখো, তোমাদের কাজ এটা। তাহলে দেখি আমরা। নিউক্লিয়াসের সংগঠনের ভিত্তিতে কোষ 2 প্রকার। আমি আবার বলছি, নিউক্লিয়াসের সংগঠনের ভিত্তিতে কোষ 2 প্রকার এবং কাজের উপর ভিত্তি করে কোষ 2 প্রকার। তাহলে দেখি, প্রথমত কোষটাকে 2টা ভাগে ভাগ করা হয়েছে। একটি হচ্ছে আদি কোষ আর একটি হচ্ছে প্রকৃত কোষ। আদি কোষ কোনটা? যেটাতে নিউক্লিয়াস সুগঠিত নয়, আর প্রকৃত কোষে নিউক্লিয়াস সুগঠিত। এখানে আবার প্রকৃত কোষটাকে 2টা ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে দেহ কোষ আর একটা হচ্ছে জনন কোষ। দেহ গঠনকারী যে কোষগুলো, এগুলো হচ্ছে দেহ কোষ, এবং জনন কাজে যেগুলো অংশগ্রহণ করে, যে কোষগুলো অংশগ্রহণ করে সেগুলো হচ্ছে জনন কোষ। তাহলে আমি আরেকবার বলি, নিউক্লিয়াসের সংগঠনের ভিত্তিতে কোষ 2 প্রকার। একটি হচ্ছে আদি কোষ আর একটি হচ্ছে প্রকৃত কোষ। আর কাজের উপর ভিত্তি করে প্রকৃত কোষকে আবার 2 ভাগে ভাগ করা হয়েছে। একটি হচ্ছে দেহ কোষ আর একটি জনন কোষ। আবারও আমরা কয়েকটা ছবি খেয়াল করি। 1 নম্বরে দেখতে পাচ্ছি প্রাচীর, অর্থাৎ ইটের দেয়াল দেখা যাচ্ছে। যে কোনো জিনিস তৈরি করতে হলে বা যে কোনো জিনিসের একটা প্রাচীর থাকে, দেয়াল থাকে, যাতে বাইরের আঘাত থেকে সুরক্ষা হয়, তাই না? এটাও একটা কোষ প্রাচীর। উদ্ভিদ এবং প্রাণী কোষ আছে, এগুলোর, হ্যাঁ, এগুলোর একটা কোষ প্রাচীর থাকে, যাতে বাহিরের আঘাত থেকে কোষটা সুরক্ষিত থাকে। ক্লোরোপ্লাস্ট। ক্লোরোপ্লাস্ট এটা পাতার একটা অংশ, কোষের মধ্যে সবুজ কণিকা বলা হয় এটাকে। অর্থাৎ সবুজ কণিকার জন্য এটাকে ক্লোরোপ্লাস্ট বলা হয়। এটা আমরা বিস্তারিত আলোচনা করব সামনে। ক্রোমোপ্লাস্ট, লিউকোপ্লাস্ট। কোষ প্রাচীর, ক্লোরোপ্লাস্ট, ক্রোমোপ্লাস্ট এবং লিউকোপ্লাস্ট, এগুলো হচ্ছে কোষের কতগুলো অঙ্গাণু, তাই না? এই প্লাস্টের 3টা ভাগ, ক্লোরোপ্লাস্ট, ক্রোমোপ্লাস্ট, লিউকোপ্লাস্ট। এগুলি সম্পর্কে আমরা একটু সামনে বিস্তারিত দেখি।
উদ্ভিদ কোষের কোষ প্রাচীর, ক্লোরোপ্লাস্ট, ক্রোমোপ্লাস্ট ও লিউকোপ্লাস্টের কাজ কি? তাহলে আমরা খেয়াল করি। প্রথমে কোষ প্রাচীর। কোষ প্রাচীর কোষকে বাইরের আঘাত থেকে রক্ষা করে, কোষকে দৃঢ়তা প্রদান করে, কোষের আকার আকৃতি বজায় রাখে, পানি ও খনিজ চলাচল নিয়ন্ত্রণ করে। অর্থাৎ যে কোনো প্রাচীরই কিন্তু বাইরের আঘাত থেকে তার ভিতরের অংশটাকে রক্ষা করে। সেরকম ভাবে কোষ প্রাচীরও কোষকে বাহিরের আঘাত থেকে রক্ষা করে, হ্যাঁ, কোষের একটা নির্দিষ্ট আকৃতি প্রদান করে, দৃঢ়তা প্রদান করে এবং পানি ও খনিজ চলাচলে নিয়ন্ত্রণ করে। তারপরে দেখি আমরা ক্লোরোপ্লাস্ট। ক্লোরোপ্লাস্ট হচ্ছে সবুজ রঙের প্লাস্টিক, অর্থাৎ সবুজ রঙের প্লাস্টিককে বলা হয় ক্লোরোপ্লাস্ট। এই সবুজ রঙের প্লাস্টিক থাকার কারণে কিন্তু আমাদের উদ্ভিদের এই গাছপালার পাতাগুলো সবুজ রং ধারণ করে। তোমরা আরেকবার চিন্তা করে দেখো, উদ্ভিদের পাতাগুলো সবুজ কেন? এই ক্লোরোপ্লাস্ট নামক একটা অঙ্গাণু থাকার কারণে কিন্তু এই উদ্ভিদের পাতাগুলো সবুজ হয়। প্লাস্টিকের ডানা সূর্যালোকে আবদ্ধ করে রাসায়নিক শক্তিতে রূপান্তরিত করে। অর্থাৎ তোমরা একটু সহজভাবে আমি বলি, যে কোনো উদ্ভিদ, সবুজ উদ্ভিদ সূর্যালোকের উপস্থিতিতে শর্করা জাতীয় খাদ্য তৈরি করে। অর্থাৎ সবুজ উদ্ভিদ সূর্যালোকের উপস্থিতিতে শর্করা জাতীয় খাদ্য তৈরি করে। এই খাদ্যটা কিভাবে তৈরি হয়? এই ক্লোরোপ্লাস্টের মাধ্যমে কিন্তু তৈরি হয়। তাহলে আবার একটু আমরা আলোচনায় আসি। সবুজ রঙের প্লাস্টিককে ক্লোরোপ্লাস্ট বলে। প্লাস্টিকের ডানা সূর্যালোককে আবদ্ধ করে রাসায়নিক শক্তিতে রূপান্তরিত করে। এই আবদ্ধ সৌরশক্তি স্টোমাতে অবস্থিত, স্টোমা হচ্ছে ক্লোরোপ্লাস্টের একটা অঙ্গাণু, অবস্থিত উৎসেচক সমষ্টি বায়ু থেকে গৃহীত কার্বন ডাই অক্সাইড ও পানি থেকে সরল শর্করা উৎপন্ন করে। ওই যে আমি যেটা বলেছিলাম যে সবুজ উদ্ভিদ সূর্যালোকের উপস্থিতিতে শর্করা জাতীয় খাদ্য তৈরি করার যে প্রক্রিয়াটা, ওইটাই। তারপর সামনে আগায় ক্রোমোপ্লাস্ট। ক্লোরোপ্লাস্টের তিনটা প্রকার আছে। একটা হচ্ছে প্লাস্টিকের তিনটা অংশের মধ্যে একটা ক্লোরোপ্লাস্ট, তারপরে ক্রোমোপ্লাস্ট, আর একটা হচ্ছে লিউকোপ্লাস্ট। আমরা এবার ক্রোমোপ্লাস্টটা দেখি। ক্রোমোপ্লাস্ট এরা রঙিন প্লাস্টিক, তবে এরা সবুজ নয়। এসব প্লাস্টিকের জেন্থোফিল, কেরোটিন, ফাইটোসায়ানিন ইত্যাদি বর্ণের কণিকা ধারণ করে, তাই কোনটিকে হলুদ, লাল, নীল দেখায়। এদের মিশ্রণজনিত কারণে ফুল, পাতা ও বিভিন্ন অংশ আকর্ষণীয় হয়ে ওঠে। ফুলকে আকর্ষণীয় পরাগায়নে সাহায্য করে। আমরা অনেক সময় খেয়াল করে দিই, গাছের পাতা সবুজ ছাড়াও ভিন্ন কালার হয়ে থাকে, তাই না? হলুদ, হ্যাঁ, হালকা লাল, বাদামি, খয়েরি, আবার মিশ্রণ। এগুলো কেন হয়? এই ক্রোমোপ্লাস্টের কারণে কিন্তু হয়ে থাকে। এই ক্রোমোপ্লাস্টটা কি ধরনের প্লাস্টিক? একটা রঙিন প্লাস্টিক। বিভিন্ন ধরনের ফুল, লাল, হ্যাঁ, নীল, হলুদ ফুল, এগুলো কিন্তু এই ক্রোমোপ্লাস্টের কারণে হয়। তারপরে লিউকোপ্লাস্ট। এসব প্লাস্টিকে কোনো রঞ্জক পদার্থ থাকে না, তাই এদের লিউকোপ্লাস্ট বলে। এদের মূল ভ্রূণ জনন কোষে পাওয়া যায়। এদের প্রধান কাজ খাদ্য সঞ্চয় করা। লিউকোপ্লাস্ট অর্থাৎ এদের কোনো রঞ্জক পদার্থ নাই, তার মানে এর মধ্যে কোনো সবুজ কণিকা বা রঙিন কণিকা নাই, এজন্য এটাকে লিউকোপ্লাস্ট বলা হয়। তোমরা দেখে থাকবে ব্যাঙের ছাতা, যেটাকে আমরা বর্তমানে মাশরুম হিসাবে চাষ করি। যে ব্যাঙের ছাতা কিন্তু বর্ণহীন, অর্থাৎ তার কোনো কালার নেই, তাই সে সূর্যের আলো থেকে শর্করা জাতীয় খাদ্য তৈরি করতে পারে না। বর্ণহীন অর্থাৎ প্লাস্টিক না থাকার কারণে সে কিন্তু এই বর্ণহীন আকার ধারণ করে।
তাহলে আমরা ক্লোরোপ্লাস্ট সম্পর্কে দেখলাম, এবার সামনে যাই। এতক্ষণ আমরা যা আলোচনা করেছি এর আলোকে আমি একটা প্রশ্ন করব। 1 নাম্বার, প্লাস্টিক কয় ধরনের পাওয়া যায়? আমরা উল্লেখ করেছি ইতিমধ্যে, তোমরা হয়তোবা একটু চিন্তা করো। তোমরা প্লাস্টিক কয় ধরনের হয়? ক্লোরোপ্লাস্ট, ক্রোমোপ্লাস্ট, লিউকোপ্লাস্ট। তাহলে উত্তরটা কি হবে? উত্তর হবে ক, 3। প্লাস্টিক 3 প্রকার। 2 নাম্বার, লিউকোপ্লাস্ট কোথায় পাওয়া যায়? লিউকোপ্লাস্ট আমরা বলেছিলাম লিউকোপ্লাস্ট হচ্ছে বর্ণহীন, তাই না? যেহেতু বর্ণহীন, তাহলে কোথায় পাওয়া যায়? কোথায় পাওয়া যায় চিন্তা করো। লিউকোপ্লাস্ট পাওয়া যায় মূলে। 3 নাম্বার, নীলাভ সবুজ শৈবালে আদি কোষ। আদি কোষের কারণ, অর্থাৎ নীলাভ সবুজ শৈবালে আদি কোষ কারণ এর মধ্যে কি কি আছে? উত্তরগুলো একটু খেয়াল করো। সুগঠিত নিউক্লিয়াস থাকে না, মাইটোকন্ড্রিয়া প্লাস্টিড থাকে না, ক্রোমোজোমে কেবল ডিএনএ অথবা আরএনএ থাকে। এটা মাল্টিপল প্রশ্ন। তাহলে আমরা একটু চিন্তা করে বলি, নীলাভ সবুজ শৈবাল আদি কোষ, এর কারণ কি? উত্তরটা দেখি, 1 ও 3। একে কি বলছে? সুগঠিত নিউক্লিয়াস থাকে না, এবং 3 ক্রোমোজোমে কেবল ডিএনএ অথবা আরএনএ থাকে। ওকে, তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আমরা আজকে যা আলোচনা করলাম, এই আলোচনার ধারাবাহিকতায় তোমাদের জন্য একটি বাড়ির কাজ রইল। চিত্রে প্রদর্শিত এখানে তীরের মাধ্যমে আমি দেখিয়েছি এ চিহ্নিত স্থানটা কি, অর্থাৎ উদ্দীপকে এ অংশটির গঠন ও কাজ ব্যাখ্যা করো। এই অংশটা কি সেটা জানতে হবে, তারপরে এর গঠন ও কাজ সম্পর্কে তোমরা লিখো। তাহলে ধন্যবাদ সবাইকে, ভালো থেকো।